আগামীকাল নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে। ইতিমধ্যে যে খবর পাচ্ছি তাতে 58 লক্ষের কিছু ওপর নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া ও কলকাতায়। ভবানীপুর কেন্দ্র সবার মধ্যে উঠে আসছে প্রায় 44,000 নাম বাদ। এদিকে নন্দীগ্রাম কেন্দ্রেও রয়েছে, সিঙ্গুর কেন্দ্রও রয়েছে, একাধিক কেন্দ্র রয়েছে যেখানে 10,000-এর কাছাকাছি কিছু বাদ পড়ছে। নির্বাচন কমিশন ক্যাটাগরিক্যালি বলছেন যে মৃত ভোটারের সংখ্যা প্রায় 24 লক্ষের কাছাকাছি। 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে। ভাবুন, 15 বছর কম বয়সে বাবা হয়েছে এরকম 11,95,000 কিছু বেশি ভোটার রয়েছে। ঠাকুরদার থেকে 40 বছরের কম বয়স এরকমও প্রায় 3 লক্ষ ভোটার রয়েছে। প্রায় 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক, যাহাই বাবার নাম তাহাই মায়ের নাম। অনলাইন অফলাইন তালিকা দেখতে পারবেন ভোটাররা। আগামীকাল এই ভোটার লিস্ট বেরোচ্ছে। আমাদের কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, গোটা তালিকা স্বচ্ছভাবে করা হয়েছে তো? 2, কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কারো নাম বাদ যাবে না তো? 3, এই গোটা প্রক্রিয়া যত তাড়াহুড়োয় করা হয়েছে তাতে সমস্ত কিছু ঠিকভাবে করা গিয়েছে তো? কারণ কয়েকটা জায়গায় গলদ কিন্তু বহু বছরের। যেমন ধরুন, এই রাজ্যে কারো মৃত্যু হলে সরাসরি সেটা ভোটার লিস্টে আপডেশন হয় না, এমন কোনো সেন্ট্রালাইজড পোর্টাল নেই। কিংবা কেউ ধরুন এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গিয়েছেন কাজের জন্য, ওই রাজ্যে গিয়ে সে পুরো ব্যাপারটা ওখানে একটা ভোটার তালিকায় নাম ফাম তুলে ফেলেছেন, কিন্তু সেখানে নাম তোলার পরও এখানে এসে অর্থাৎ কলকাতায় কিংবা বাংলায় নামটা বদলাননি। এগুলোর কোনো সেন্ট্রালাইজড পোর্টালই নেই। তাই এই গলদ সিস্টেমের গলদ, এই সিস্টেমের গলদ 3 মাসে কাটিয়ে ফেলতে পেরেছে তো নির্বাচন কমিশন। আর যারা আমাদের সঙ্গে আছেন আসুন আলাপ করে নিই। প্রদীপ্ত মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক, রয়েছেন শক্তি মৈত্র, কংগ্রেসের মুখপাত্র, এবং আমার সঙ্গে অরিজিৎ বক্সি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র। কিছুক্ষণের মধ্যেই স্টুডিওতে আসবেন। আপাতত আমরা চেষ্টা করছি যদি তাকে গুগল মিটে কিংবা ভার্চুয়ালি আনা যায়। আমি প্রদীপ্তকে দিয়ে শুরু করি। প্রদীপ্ত, 58 লক্ষর বেশি ভোটার কালকে তালিকায় থাকবে না, থাকতেই না পারে, অসুবিধা নেই। এবার আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক সমীকরণে প্রভাব পড়বে তো? কারণ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং কলকাতা, বলতে গেলে কলকাতার ভবানীপুর কেন্দ্র একেবারে উপরে উঠে আসছে। দেখো, রাজনৈতিক ভবিষ্যৎ এবং রাজনৈতিক ক্ষেত্রে তার প্রভাব, এটা নিয়ে আমি অস্বীকার করতে পারি না। এটা পড়বে পড়বে পড়বে। বিজেপির যে 70 ছিল সেটা কত পার্সেন্ট কমবে সেটাই এখন দেখার। যে ওরা এসআইআর করে যেভাবে ভেবেছিল যে পরপর ঠিক বুঝে শুনে নাম বাদ দেবে, বা যে হুঙ্কার দিয়েছিল 1,27 লক্ষের নাম বাদ গেছে, এবং সেই 1,27,25 লক্ষ মুসলিম, বা 1,27 লক্ষ বাংলাদেশ থেকে এসছে, বা 1,25 লক্ষ এসছে তোমার রোহিঙ্গারা, এই বক্তব্য যারা দিয়েছিল তাদের এখন বজ্রাঘাত হচ্ছে আর কি। দেখো, এই মৃত ভোটার বা যে কোনো মানে ডাবল এন্ট্রি ভোটার বা শিফটেড ভোটার, এগুলো নিয়ে একটা জায়গা হয়, এটা আমাদের জানা ছিল। তার একটা ছোট্ট উদাহরণ আমরা কালীগঞ্জ বাই ইলেকশনে পেয়েছিলাম। সেখানেও 6,000-এর বেশি নাম বাদ পড়েছিল। একটা ছোট্ট অঞ্চল, অনেক দূরের অঞ্চল, সেখানেও 6,000 ভোটের নাম বাদ দিয়েছিল। কবে পড়েছিল? 24 সালে। তুমি খেয়াল করে দেখো, কালীগঞ্জের পার্টিকুলার ধারণাটা নিয়ে এসো এবার, কালীগঞ্জের ডেটা কালেকশন করো, দেখবে কালীগঞ্জে আবার সেখানে বাদ পড়েছে কি পড়েনি। তাহলেই তোমার কালেকশন হয়ে যাবে যে ক্লোজ করে দিই। তোমার কাছেই আসবো, শুধু একটা প্রশ্ন আছে। 15 বছরের কম বয়সে বাবা হয়েছে 11,95,230 জন। এটা বায়োলজিক্যালি ইম্পসিবল। একদমই তাই, নিশ্চয়ই, একদম কিন্তু হয়েছে, মানে লিস্টে ডেটাতে তাই পাচ্ছি। তোমার খেয়াল পড়ছে যে কিছুদিন আগে বলেছিল যে বুথ, এমন বুথ আছে যেখানে শূন্য কত হাজার, তারপর হয়ে গেল কত শ, তারপর হয়ে গেল 480 না 88 তারপর হয়ে গেল সেটা সিঙ্গেল ডিজিট, 2200 সামথিং ছিল, সেখান থেকে 2600 সামথিং ছিল, সেখান থেকে 400, সেখান থেকে হয়ে গেল সিঙ্গেল ডিজিটে। ফলে এরপরে তো আবার অনুসন্ধান আছে, এরপরে তো আবার পার্সোনাল কাউন্সেলিং আছে, আমি আমার ভাষায় বলছি আর কি। তাহলে সেখানে দেখা যাবে ব্যাপারটা অনেকটা কমে যাবে। ফলে যে বা যারা ডেটা এন্ট্রি করেছে, ডেটা এন্ট্রির যদি কোনো ভুল থাকে কারেকশান হয়ে যাবে, সেটা নিয়ে নিশ্চয়ই বিএলওরা সেটা নজর রাখছেন। কিন্তু প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে, যে নর্মাল প্রসেসে যদি সেই 6,000-এর কথাটাই হতো,
সেইখানেই কিন্তু 17 লক্ষের বেশি নাম বাদ যেত। না, তবে 17 আমাকে লক্ষের এইটা নাম। বোঝাও, আমি 15 বোঝাবো বছরের তোমাকে কম যেটা, বয়সে বাবা হয়েছে 11 লক্ষ ভোটার, ডেটা এন্ট্রি 11 লক্ষ 95 হতে পারে, সেটা ভুল হতে পারে, যেমন সম্পর্ক। আচ্ছা। আমি তোমাকে বুঝিয়ে দিই, বেশ, বেশ, সম্পর্ক না, ঠিক, ঠিক, ঠিক। ভালো নয়। আমাকে শেষ করতে দাও। সম্পর্ক ভালো নয়, এরকম লিখেছে, তুমি দেখবে সম্পর্ক ভালো নয়। তার সঙ্গে সঙ্গে তুমি খেয়াল করবে যে আমার বাড়িতে হয়েছে যে বাবা সেই হাজবেন্ড 2002 এর তালিকায়, যে বাবা সেই হাজবেন্ড। আচ্ছা, এবার আরেকটা কথা বলো। ডেটা এন্ট্রি না, তুমি এটা শুনতে হবে তোমাকে, এটা না শুনলে হবে না। কিন্তু 2024 সালের যে ভোটার আইডেন্টিটি কার্ড আছে, সেখানে কিন্তু বাবা বাবাই আছে, বাবা আর হাজবেন্ড হয়ে যায়নি। তাহলে মুশকিল। আমার প্রশ্নটা কোথায় ছিল? আমার প্রশ্নটা ডেটা এন্ট্রির 2002 সালের যে কাগজ, সেখানেই বাধ্য করতে হচ্ছে যে তুমি তোমার বাবাকে হাজবেন্ড লেখো। এবার আমাকে এই প্রশ্নটা বলো, প্রায় 13 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক, মানে যাহাই বাবা তাহাই মা। আচ্ছা, প্রায় ঠাকুরদার থেকে 40 বছর কম বয়স, মানে ঠাকুরদার থেকে। তোমার মনে আছে শুভেন্দু অধিকারী চাকরি পেয়েছিল, তার নাম টেন্টেড লিস্টে ছিল? বলে এটা কি সেই শুভেন্দু অধিকারী? আমি জানি না। ঠাকুরদার থেকে 40 বছর কম বয়স, এরকম 3 লক্ষ 39,000 ভোটার। তুমি 2002 সাল বা সেই সময় যাদের ভোটার কার্ড, তুমি আমারই ভোটার কার্ড দেখতে পারো এখন। না প্লিজ, এটা অনেক দেখাবে না, আমরা দেখাতে পারবো না। আমি দেখাতে হবে না, আইডি আমি শুধু বলবো যে এখানে আমার ডেট অফ বার্থ দেওয়া আছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি শক্তিদার ডেট অফ বার্থ দেওয়া নেই। শক্তিদার অ্যাজ অন অমুক ডেট, বয়স কত লেখা আছে। এই ডেটা এন্ট্রি শক্তিদার তাই দেখবে অ্যাজ অন এরকম করে লেখা আছে, তাই তো? শক্তিদার অ্যাজ অন করে লেখা আছে, আমারটায় ডেট অফ বার্থ দেওয়া আছে, শক্তিদারটা হোক, আমার মায়েরটায় আছে, শক্তিদারটা ছেড়ে দাও, আমার মায়েরটা আছে অ্যাজ অন অমুক, আমার স্ত্রীরটা আছে অ্যাজ অন অমুক, অত বয়স, এটা আছে। ফলে ডেটা এন্ট্রি 2002 এরটাই ভুল ছিল, এটাই প্রথম থেকে বলছি, ধরতে পারছো না। ফল্টি ভোটার লিস্টের মাধ্যমে যখন তুমি কারেকশন করতে চাইছো, তোমার 2002 এ তো ফল্টি ভোট ভর্তি ছিল। আমি একবার ঝন্টুদাকে নিয়ে আসবো। ঝন্টুদা, ফল্টি ভোটার লিস্টকে যদি সামনে রেখে কারেকশন করতে হয়, তাহলে ভুলটা ভুলই থেকে যাবে, এটা প্রদীপ্ত বলছে। আপনি মানেন ফল্টি ভোটার লিস্ট? অস্বীকারের জায়গা নেই। 2002 এ আমরা আইআর, তখন এসআইআর ছিল, আইআরটাকে করেছি। সেই সময় কিন্তু ভোটার লিস্টের সংশোধনের ডিজিটালাইজেশনটা আসেনি। আর সবচেয়ে বড় হচ্ছে, সেই সময় অন্যতম ছিল রেশন কার্ডটা। আমরা অস্বীকার করছি না, ডক্টর সুব্রত গুপ্ত তখন খুব দায়িত্ববান একজন আধিকারিক। আমরা কাজটা করেছি যখন যে সময়টা হয়, সেই সময় ডিজিটালাইজেশন ছিল না, এত এআই এর ইয়ে ছিল না, এত আটোসাটো, এত ডকুমেন্টেশনের জন্য ইয়ে ছিল না। সেই সময় কিন্তু একটা লার্জ প্রপোর্শনের ভুয়ো ভোটার ঢুকেছে। তাই তার কারণ হচ্ছে, তুমি 2002 যখন আইআরটা করলে, তারপরে 2006, 3.5 বছরের মাথায় মমতা ব্যানার্জির সাংঘাতিক একটা মুভমেন্ট হয়েছিল, ভোটার লিস্টের সংশোধন চাই। সেই সময় কেন্দ্রীয় নির্বাচন কমিশন রোল অবজারভার পাঠিয়েছিল, কেজি রাওকে পাঠিয়েছিল। সেই রোল অবজারভার পদটা তখন তৈরি, ওটা ছিল না নির্বাচন কমিশনের সংবিধানে। সেই 3.5 বছরের মাথায় পুনরায় শুধুমাত্র চোখের দেখায় 9 লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল। সেইবার আবার কাটা গেছে, 3.5 বছরের মধ্যে 9 লক্ষ কাটা গেল। যেইবার 9 লক্ষ ভোটার কাটা যাওয়ার পরেও 235টা সিট পেয়ে রেকর্ড শাসক দল জিতেছিল, সিপিআইএম। অর্থাৎ এটাতে আরেকটা প্রশ্ন দাঁড়ায় যে এসআইআর বা আইআর যাই করো না কেন, তার সাথে ভোটের সম্পর্ক যারা করতে চায়, সেটা কিন্তু অমূলক আমি মনে করি। গুড গভর্নেন্স, ডেভেলপমেন্ট, নিবিড় সম্পর্ক ভোটে জেতার চাবিকাঠি। আইআরে যদি তুমি 1.5 কোটিও ভোটার নাম কাটা যায়, তাতে কি প্রমাণিত হয়? তৃণমূল হেরে যেতে পারে। আপনি যেটা বলছেন, আমি আপনার সঙ্গে আরেকটা থিওরিটিক্যালি 100% অ্যালাইন্ড, কিন্তু সমস্যা হচ্ছে এই যে আপনি বললেন না গুড গভর্নেন্স, আবার কাজের খতিয়ানে ভোট হবে। বিগত 50 বছরে বাংলায় এই নিরিখে ভোট হয়েছে, আপনি বলতে পারবেন? আমি দেখো, গুড গভর্নেন্স মানে ভারতে এই নিরিখে ভোট হয়েছে বিগত 50 বছর। তুল্যমূল্য বিচার 100% মানে হরিশ্চন্দ্রের হয়েছে কাস্টে, ভোট হয়েছে বাংলায় সে অর্থে হয়নি এখনো। ভাই আমি বিশ্বাস করি না বাংলায় সে অর্থে। আরে হয়নি, 26-এর ভোট আসছে বলে ভারতীয় জনতা পার্টি দেখাচ্ছে এক কুমির ছাড়া। তৃণমূল কংগ্রেস একটা খতিয়ান বার করেছে বটে, কিন্তু এভরিথিং ইজ স্পেকুলেটিভ অ্যাবাউট ওয়ান মসজিদ অ্যান্ড ওয়ান মন্দির। এর বাইরে কি কথা আছে? স্বাধীনতার 7 দশকে তুমি আজকের আইনজীবী পলিটিক্স আমি স্বীকার করে নিলাম, 11 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে কম্পিটিটিভ কমিউনালিজম চলছে দুটো যুযুধান গোষ্ঠীর। তারপরেও তোমাকে বলছি বাংলার এই মাটি আপনার স্বীকার করে নিতে হবে। তৃণমূল মসজিদ মন্দির করুক, বিজেপি মন্দির মসজিদ করুক,
দাঁত গড়াতে পারবে না ভাই। আলটিমেটলি তৃণমূলের সেই সামাজিক প্রকল্পটাই তাকে এগিয়ে রাখবে, কিংবা বিজেপি যদি সেই গুড গভর্নেন্সের প্রশ্নটা করে তাহলে বিজেপিকেই মানুষ বিশ্বাস করবে। আরেকটা কথা, কেন নির্বাচন কমিশন এই ব্যর্থতায়, তুমি একটু আগে একটা কথা বলেছিলে যে অটোমেটিক নামটা কাটছে না কেন মরে যাওয়ার পরে, দুদিন আগে প্রসেসই নেই না, এই যে কেন নেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের, তুমি শুনলে অবাক হবে, পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেসি আমেরিকার নির্বাচন প্রক্রিয়া একশো সময় ভারত চালিয়েছিল নির্বাচন কমিশন, অথচ তাদের কোনো নিজস্ব স্থায়ী কর্মচারী নেই। কেন নেই? ন্যাশনাল ল কমিশন রেকমেন্ড করেছিল পূর্ণ নিয়ন্ত্রণ করতে হবে এনইসিকে, অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশন করার সুপারিশ করেছিল। শুধু তাই নয়, অল ইন্ডিয়া ইলেকশন সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণ আনার জন্য দীনেশ গোস্বামী কমিটি ইলেকশন কমিশন সার্ভিস কমিশন তৈরি করতে বলেছিল, যার মাধ্যমে স্থায়ী রিক্রুটমেন্ট করলে সারা বছর নিবিড় সম্পর্কের মাধ্যমে নির্বাচনের এই প্রক্রিয়াটা চলবে, তাতে এত মৃত্যু হতো না। আজকে তোমরা নির্বাচনের সংস্কার করলে না, একাধিক কমিটির বুড়ো আঙ্গুল দেখিয়ে। আমি এই জন্য বারবার কি বলি জানো, ভারতবর্ষের স্বাধীনতার পরে টিএন সেশন আর লিঙ্গো বাদ দিয়ে কোনো নির্বাচন কমিশনই আসেনি। আমি একটু শক্তিদার কাছে আসবো। শক্তিদা, দেখুন, ভারতের স্বাধীন হওয়ার পর থেকে সবচেয়ে বেশি সময়কালে যদি কোনো দল থাকে সেটা আপনার দল কংগ্রেস। 100 বার মানবেন? 100 বার। এই যে আমার বি.আর. আম্বেদকরের একটি ইন্টারভিউ মনে আছে, বি.আর. আম্বেদকরকে একজন বিবিসি সাংবাদিক প্রশ্ন করছে যে এখানে ইলেকশন ডেমোক্রেটিকলি হবে কিংবা ডেমোক্রেসি ভারতবর্ষে থাকবে। বি.আর. আম্বেদকর বলছেন যে ইট ইজ জাস্ট এ ইউটোপিয়ান থট, কিন্তু কোনোদিন হবে না, কারণ সেই সেগমেন্টেশনটাই করা হয়নি। আচ্ছা, আপনি আজকে দায় ঝাড়তে পারবেন যে আপনার পূর্বসূরীরা যারা এক সময় ক্ষমতায় ছিলেন, ক্ষমতার আলিঙ্গে ছিলেন, সিস্টেমটাকে এহেনভাবে পঙ্গু করে রেখেছিলেন? আপনাকে বলছি কারণ সবচেয়ে বেশি সময় আপনারা চালিয়েছেন, না যেখানে একজন মারা গেলে তার নাম অটোমেটিকলি সিস্টেম থেকে কেটে যাবে, কিংবা একজন স্থানান্তরিত হলে তার নাম কেটে যাবে, কিংবা একজন যদি একাধিক জায়গায় ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করে সেটা ফ্ল্যাগড হবে। এই গোটা প্রক্রিয়াটা আমাদের এখানে নেই। আজকে ধরুন 2002-এ লাস্ট ইন্টেন্সিভ রিভিউ হয়েছিল, তারপর 2026, মানে 24 বছরের জমে থাকা কাজ 3 মাসে হচ্ছে স্যার। আমার বক্তব্য বাচ্চা ছেলে পর্যন্ত বলে দেবে ইট ইজ হিউম্যানলি ইম্পসিবল। আচ্ছা, আমি কতগুলো কথা বলি। আলোচনা হচ্ছে আগামীকাল খসড়া ভোটার তালিকা বেরোবে। তোমাকে আমি একটা কথা বলি, 3 ডিসেম্বর আমাদের পরিসংখ্যানটা ছিল 50.22 লাখ বাদ যাবে। তার মধ্যে অ্যাবসেন্টের হার কত, তার মধ্যে ডুপ্লিকেট ভোটার কত, তার মধ্যে ডেড ভোটার কত, তার মধ্যে শিফট ভোটার কত, আমি তোমাকে পরিসংখ্যান দিয়ে বলে দিচ্ছি। 7.66 লক্ষ ছিল অ্যাবসেন্ট, 8 লাখ ছিল শিফটেড, 17 লাখ ছিল ডেড ভোটার, এবং ডুপ্লিকেট ছিল 1.50, মানে যাদের 2 জায়গায় নাম আছে। 11 ডিসেম্বর, 3 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর 7 দিন, তারপরে 4 দিনেই এর মধ্যে সেটা গিয়ে দাঁড়ালো 58.8 লক্ষ, 50 থেকে 58.8 লক্ষ। এবং সেখানে দেখা গেল যে যাদের পাওয়া যাচ্ছে না তাদেরকে কোনো রকম কারণ না দর্শিয়েই তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, একদম ক্লিন ওয়েতে, ক্লিন চিট করে দেওয়া হচ্ছে, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর নির্বাচন কমিশন যেটা ঝন্টুবাবু বললেন বা তুমি বলতে চাইছো, দেখো আগে ছিল ব্যালটের মাধ্যমে ভোট, সেখানে যখন আমরা ভোটার স্লিপ দিতে যেতাম তখনই কিন্তু যেটা ইন্টেন্সিভ রিভিশন হচ্ছিল সেটা আমরা তখনই বলে দিতে পারতাম যে এটা ঝুন্টুবাবুর বাড়ি, এটা কংগ্রেসের ভোট, এটা প্রদীপ্তর বাড়ি, এটা সিপিএম এর ভোট। সমস্যা হলো আমি যতদূর আমি শক্তিদা আমি তোমাকে বলি, না আপনি বলার আগে একটু শুনুন। সমস্যা হলো একাধিক দল, আপনারাও যখন ক্ষমতায় ছিলেন বাংলায়, পড়বেন সিপিএমও যখন এখানে মানে বামেরা যখন ক্ষমতায় ছিল, এবং টু সাম এক্সটেন্ট যখন এই রুলিং পার্টিও ক্ষমতায় রয়েছেন, আপনার অভিযোগ ওঠে যে আপনারা এই মৃত ভোটারদের চিহ্নিত করতেন বটে, নামগুলো কাটাতেন না, ভোটগুলো পড়ে যেত। আচ্ছা, এইবার আমি নিজে দেখেছি, আমি একবার ভোট দিতে যাইনি। না, এটার সঙ্গে আমি ডিফার করছি না। করবেন কি করে? এটাই তো সিস্টেম। না, আমি তোমাকে বলি,
আমার মা মারা গেছেন, আমি নথিভুক্ত করেছি, আমি লোকাল বডি গভর্নমেন্ট অর্থাৎ মিউনিসিপ্যালিটিতে রেজিস্ট্রেশন করেছি, তা সত্ত্বেও আমার মায়ের নাম ভোটার তালিকায় এবং আছে। পড়েছে সেই ভোট, ভোটার তালিকায় আছে। এটা বলুন পড়েছে কি পড়েছে? আচ্ছা, না হয়তো আমার মাঠটা পড়েনি, এরকম অনেক মাঠটা পড়ে গেছে, অনেক মাঠটা পড়ে গেছে, যেহেতু আমি একদম খুব আরে আইডেন্টিফাইড। আপনারাও করেছেন, শুনুন স্যার, আচ্ছা। আজকে হঠাৎ করে 2026-এ গিয়ে নতুন করে বললে তো হবে না, কিন্তু এগুলো ইতিহাসে নথিভুক্ত আছে। না, হয়তো আপনার দল লেগে যাবে আমার ওপর যে আজকে এত সত্যি কথা বলছে কেন, কিন্তু এটা আপনার দলও করেছে, বামেরাও করেছে, টু সাম এক্সটেন্ট আচ্ছা, তৃণমূলও করেছে। আমার কথা আমাকে বলতে দাও। এই যে হঠাৎ SIR বিশেষ নিবিড় সংশোধন, এই যে টোটাল যে নির্বাচন কমিশনটা তৈরি হয়েছে, আগে কি ছিল? সুপ্রিম কোর্টের একজন জাস্টিস থাকতেন, অপোজিশন লিডার থাকতেন, প্রাইম মিনিস্টার থাকতেন। এখন সুপ্রিম কোর্টের জাস্টিসকে উইদাউট শোয়িং এনি কজ তাকে বাদ দিয়ে দেওয়া হলো। প্রধানমন্ত্রী এবং তার প্রতিনিধি আর বিরোধী দলের লোকসভার নেতা। তা আপনারা কি করলেন লোকসভায় বসে? না, আমরা সব সময়ের বিরোধিতা করেছি। কালকেও রামলীলা ময়দানের বিরোধিতা হয়েছে। আরে জনগণের কোন কল্যাণটা হলো না, না, আপনাদের এই আমি বিরোধিতা? এবার বলি। আপনাদের ফেসবুকে লাইভ হলো, না, না। লাইকস পেলেন, শেয়ার পেলেন, কমেন্ট পেলেন, না, এগুলো probably আপনাদের সোশ্যাল মিডিয়া তখন মনিটাইজেশন হলো, কিন্তু আম জনতা কি পেল? তখন আইটি এত ডেভেলপ ছিল না। যেটা ঝুন্টুবাবু বললেন যে 2002 সালে ডিমোনেটাইজড, বা ধরো 80,000 বুথ আছে, 80,000 বুথে কত বিএলও দরকার, সরকারি বিএলও কত দরকার, এবং না, এইসব তথ্য কথায় আমরা নিশ্চয়ই পরবর্তীতে যাব, কিন্তু আসলে আমরা একটু আলোচনায় আসবো। এই তো কোথায় কত দরকার, কেন দরকার, এগুলো শক্তিদা মানে বিগত 50 বছর ধরে আলোচনা হচ্ছে, এর কোনো সলিউশন পাইনি। আমি অন্তত আমার 1 ঘন্টায় এখানে এই সময় নষ্ট করব না। আমি খুব স্পষ্ট জানতে চাই, আগামীকাল যাদের নাম বাদ যাবে, যেমন নির্বাচন কমিশন বলেছে যে একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না, গণেশ কুমার এই প্রতিশ্রুতিতে রাখতে পারবেন তো? একটা জিনিস মনে রাখতে হবে, ভারতবর্ষ কারো পৈতৃক সম্পত্তি নয়, কোনো পরিবারের নয়, কোনো দলের নয়, কোনো রাজনৈতিক নেতার তো নয়। ভারতবর্ষের জনগণের। আমি একটা প্রশ্নে আসবো, যে প্রশ্নটা আমি বিরতিতে যাওয়ার আগে করেছিলাম, আমি শক্তিদাকে দিয়ে শুরু করব, খুব সংক্ষেপে উত্তর চাইব সবার কাছ থেকে। গণেশ কুমার প্রেস কনফারেন্স করে নয়াদিল্লি থেকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন, SIR-এ একজনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। 24 বছরের কাজ যখন 3 মাসে হয়, তারপর আমার প্রশ্ন, আগামীকাল গণেশ কুমার এই প্রতিশ্রুতি রাখতে পারবেন তো শক্তিদা? কখনো পারবেন না। যেখানে তামিলনাড়ু, উত্তরপ্রদেশের সময় দেওয়া হলো, পশ্চিমবাংলায় উনি রাতারাতি সব শেষ করে দিলেন, এটা কখনোই সম্ভব নয়। এবং যে সুযোগ বা প্রত্যাশাগুলো নাগরিকত্বের স্থায়ী ও মৌলিক শর্ত, ভারতে জন্ম নিলে সেখানকার মাটি জল হওয়ার মতো আজীবন সহজপ্রাপ্য হওয়া উচিত, সেগুলো কার্যত হয়ে দাঁড়াচ্ছে রাষ্ট্রের শর্ত সাপেক্ষ। বেশ, প্রদীপ্ত মুখোপাধ্যায়। এটা কোনোভাবেই সম্ভব নয়, বা সম্ভব তার উত্তরটা আমরা আগামীকালের জন্য একটু ওয়েট করি। কিন্তু যে বিতর্কটা বারবার আমি তোলার চেষ্টা করছি, যে ফল্টি ভোটার লিস্ট তো ছিল 2002-এও, তাহলে তারপরে থেকে আজ অবধি 24 সাল অবধি যে রিভিশনগুলো হলো, ফর্ম 6 দিচ্ছে, ফর্ম 8 দিচ্ছে, বিভিন্ন স্কুল কলেজে বিভিন্ন লোককে এঙ্গেজ করছে, বিভিন্ন প্রিন্টিং হচ্ছে, তার একটা প্রসেস সিলেকশন কমিশন করছে, তার জন্য যে হিউম্যান রিসোর্স আর যে ক্যাপিটাল খরচা হলো, সেটা হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা। 2002-এর পরে 2009 সালে তোমার ডিলিমিটেশন হলো, 2009-এর পরে 2011 সালে সেন্সাস হলো, আজ অবধি সেন্সাস হয়নি। শুধুমাত্র পশ্চিমবঙ্গে বিএলওদের পিছনে প্রায় 500 কোটি টাকার ওপর খরচা হচ্ছে এবার। তাহলে 12টা রাজ্যে যদি বিএলওদের খরচা ধরেন, প্লাস তার সঙ্গে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক খরচা ধরেন, মোটামুটি 12,000 কোটি টাকার ওপর খরচা হচ্ছে এই রিভিশনে। তাহলে 2002 থেকে 2024 অবধি সরকারের এতগুলো টাকা যে খরচা হলো, প্লাস যে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, জাহাজ প্রতিমন্ত্রী নির্বাচিত হলেন, তাদের আজকে মতুয়া কাট করতে হচ্ছে, তাদের আজকে NRC কাট করতে হচ্ছে। তাহলে এখান থেকে খুব পরিষ্কার যে আমাদের সরকারের টাকা চূড়ান্তভাবে নষ্ট করা হলো। আমি এখানে প্রদীপ্তর একটা কথায় আপত্তি জানাচ্ছি, সরকারের টাকা নয়, টাকা সরকারের নয়, টাকা আমার আপনার, টাকা জনগণের। আমি বলবো কি, টাকা আম জনতার। এবার এখানেই আমি প্রশ্নটা করবো ঝন্টুদাকে। ঝন্টুদা, ইজ ইট পসিবল? প্রথমে একটা কথা বলি না, স্ট্যালিন সাহেব একটা কথা বলতেন যে
যারা ভোট দেয় তারা গুরুত্বপূর্ণ নয়, যারা ভোটটা কাউন্ট করে মানে নির্বাচন কমিশন তারা গুরুত্বপূর্ণ। শাসক এই কথাটা কিন্তু ভালো করে বোঝে, সেই আগের শাসক বর্তমান শাসক। আচ্ছা তুমি একটু পিছন দিকে যাও, তুমি তো একটু আগে ধরলে না যে আজকে জ্ঞানেশ কুমাররা একদিনে জ্ঞানেশ কুমার হয়নি, এই শীত কেটে ঢোকার রাস্তাটা আগে সরকার না দেখালেই সরকার করতে পারে না। 1950 to 2026 একদম। তুমি যদি তাই দেখো, সেশনের ক্ষমতা খর্ব করতে নরসিংহ রাওকে দুজন অফিসার আনতে হয়েছিল না, মনে পড়ে তো? শুধু তাই নয়, কংগ্রেস বিভিন্ন মহলের বিভিন্ন প্রতিবাদের পরেও নবীন চাবলাকে বসানো হয়েছিল, মনে আছে? কংগ্রেস ঘনিষ্ঠ। আচ্ছা MS গিল, ভুলে গেছো MS গিল কত বেআইনিভাবে বসানো হয়েছিল, আজকে জ্ঞানেশ কুমার তারই ভার্সন। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা শাসক সব যুগে এই নির্বাচন কমিশনকে এড়িয়ে তার ক্ষমতাকে একদম মুষ্টিবদ্ধ করা, সেটা মীরা পাণ্ডের মুষ্টিবদ্ধ করতে রাজ্য চেয়েছিল। তুমি জানো পার্থ চ্যাটার্জির সাথে বদ্ধদ্বারে সুশান্ত বাবু, যে সুশান্ত রঞ্জন উপাধ্যায় বসার পরে তিনি রিজাইন দিলেন। মীরা পাণ্ডের বিরুদ্ধে কত সুপ্রিম কোর্ট অব্দি গিয়েছে পঞ্চায়েত ভোটে। সব শাসক নির্বাচন বা প্রক্রিয়াকে লিমিটেড করতে চায়, তাই নির্বাচন কমিশনকে তার কৃতদাস করবে, তারই একটা প্রক্রিয়া এটা। জ্ঞানেশবাবু জানতেন না যে যেই আইআর তোমাকে আমি বলছি 1952, 56, 57, 61, 65, 66, 83, 84, 87, 89, 92, 93, 95, 2002, 2003, 2004 পর বছর হতো। সেই এসআইআর আপনি 23-24 বছর পরে কি করে করেন? আর করলে আপনি এত শর্ট টাইমের মধ্যে করলেন যে ব্যাপারগুলোয় ন্যূনতম বিএলওদের একটা ট্রেনিং দেওয়ার প্রয়োজন মনে করেন সরকার, নির্বাচন কমিশন। আমি আপনাকে বলছি, আমাদের নিউজ রুমতে খবর আসে প্রচুর মানুষের এনমিনেশন ফর্ম হাতে পাওয়ার পর প্রথম প্রশ্নটা ছিল ফিল আপ কীভাবে করব। হ্যাঁ ঠিক, কারণ এর কোনো ট্রেনিং নেই। আজকে তারা কি বলছে, ভেরিফিকেশন কি করে করবো বিএলওরা জানে না। তোমার চ্যানেলে দেখাচ্ছিল যে খসড়া চলে এসছে অ্যাপসে, বিএলওদের জানায়নি। এবার আমি আপনাদের আমি দুজনের বক্তব্য শোনাবো। একজন বিএলও খসড়া তালিকা নিয়ে কি বলছেন শুনুন। অ্যাপে যে খসড়া তালিকা এসছে কি বলছে শুনুন। বিএলও অ্যাপের গেলে এরকম একটা শো করবে, অ্যাপটাকে আমি ক্লিক করলে জেন্ডার স্ট্যাটিস্টিক্স বলে একটা কলাম পাচ্ছি আমি, আমার টোটাল ইলেক্টরস বলে একটা শো করছে, একটা তালিকা আসছে। এটা আপনার এলাকারই এটা আমারই ভোটার লিস্টের তালিকা। 54টাই আমার টোটাল ফিগারটা, রাউন্ড ফিগারটা ছিল। হ্যাঁ ডেট শিফট ছিল, তার মধ্যে সেগুলো তো বাদ যাবেই। আমরা যখন বিএলও কাজ করেছি তখন মানে যখন আমাদের ডিজিটাইজেশন চলছিল তখন আমাদের বাড়িতে স্বাভাবিকভাবেই লোকজন তো আসবেই, তাদের যেটা সম্ভব গাইড করেছি। একটা সঠিক নির্দিষ্ট যদি সময় থাকে যে এই টাইমটা থেকে এই টাইমটা আমাদের কাজ করার সময়, যখন অ্যাপটা খুলছে তখনই আমাকে কাজ, মেবি রাত 3টে, মেবি রাত ভোর 4টে, রাত তো আমাকে জেগেই কাজ করতে হয়েছে। বাইরে থাকে যে লেবার অ্যাক্টেও বোধহয় একটা সময়সীমা দেওয়া থাকে, নাইট যখন পারবেন কাজ করুন। যারা কর্তা আছেন তারা আমাদেরকে এটাই বলেছেন যখন আপনাদের সময় হবে কাজটা উঠানো নিয়ে কথা। এভাবেই প্রেশার, আমার মনে হয় এই প্রেশারটা এখনো চলবে, নিয়ে একটা হুলস্থুল কাণ্ড চলবে। আমি খুব খুশি হতাম যদি ভারতীয় জনতা পার্টির মুখপাত্র অরিজিৎ বক্সি আজকে থাকতেন, কারণ কিছু প্রশ্নের উত্তর তার কাছ থেকেও নেওয়া দরকার ছিল। আনফর্চুনেটলি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তিনি এখনও এসে পৌঁছননি। বেটার লেট দেন নেভার প্রবাবলি। অনলাইনে রয়েছেন মা, থ্যাংক ইউ, অনলাইনে তিনি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। অরিজিৎ বাবু, আপনি থাকলে আরও জমতো নিশ্চয়ই, আপনাকে আগামীতে পাবো। কিন্তু যে প্রশ্ন বারবার উঠছে সেটা হচ্ছে কতটা নির্ভুলভাবে এসআইআর করা যাবে। 24 বছরের কাজ হচ্ছে মাত্র 3 মাসে। জ্ঞানেশ কুমার প্রতিশ্রুতি রাখতে পারবেন তো? ইলবাজদা, আমায় কি শোনা যাচ্ছে? হ্যাঁ একেবারে শোনা যাচ্ছে, বলুন। অনেক ধন্যবাদ। আমি প্রথমেই আপনার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। একটা অসম্ভব ট্রাফিক জ্যামে আটকে গিয়ে দক্ষিণ দিক থেকে ফিরতে গিয়ে আমি পৌঁছাতে পারিনি সময় মতো স্টুডিওতে। আমি সমস্ত দর্শকদের কাছে মার্জনা চাইছি। দেখুন, আমি শুনছিলাম, আমি রাস্তায় আস্তে আস্তে আপনাদের আলোচনাটা শুনছিলাম, অন্যান্য দলের মুখপাত্রদেরও কথা শুনছিলাম। একটা কথা বারে বারে বলার চেষ্টা করা হচ্ছে যে এই সময়ের মধ্যে হবে কি হবে না। দেখুন, এসআইআর এর যদি সবচেয়ে বড় অ্যাডভার্টাইজমেন্ট কোনো জায়গা থেকে করা যায় সেটা হচ্ছে বিহার। যে বিহারে এসআইআর এর সময় কংগ্রেসের 11,700-র কাছে এবং আরজেডির 47,000-এর কাছে বিএলএ2 দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে যেটা আনন্দের বিষয়, যেটা গর্বের বিষয় আমার মনে হয় ইলেকশন কমিশনের কাছে, যে ড্রাফট ভোটার লিস্ট পাবলিশ হওয়ার পরে যে 2 মাস সময় ছিল, যে যদি কারোর নাম যদি না থেকে থাকে বা ভুলভাবে কাটা গিয়ে থাকে তাহলে অ্যাপিল করার যে প্রভিশন ছিল, আপনি এটা জানেন, সারা ভারতবর্ষ জানে যে 47+11 অর্থাৎ 58,000 বিএলএ2 আরজেডি এবং কংগ্রেসের মিলিয়ে তারা একখানিও কেস দেখাতে পারেনি যেখানে ভুলভাবে নাম কাটা গেছে, তারা অ্যাপিল করতে পারেনি। শুধু সেটুকুনি নয়, কংগ্রেস নেতা শাকিল আহমেদের কদিনের আগের যদি বক্তব্য আপনি শুনে থাকেন, সমস্ত দর্শক শুনেছে, তিনি নিজে
খুব খোলাভাবে বলেছেন যে যদি ভুলই থাকতো তাহলে 65 লাখ নাম কাটা গেছে, 65টা অ্যাপিল হলো না কেন? শাকিল আহমেদ বলেছে, বিজেপির মুখপাত্র নন উনি, কংগ্রেসের নেতা। এখন কথা হচ্ছে যে কথাটা বারবার বলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস বা বিভিন্ন দল, যে এই অল্প সময় 27 বছরের কাজ বা 23 বছরের কাজ কেন হলো? না, এটা আমারও প্রশ্ন, কারণ কয়েকটা জায়গায় ডেটা এন্ট্রি এরারের মতো কিছু জিনিস দেখতে পাচ্ছি। শুনবেন কোথায়? প্রায় 15 বছরের কম বয়সে বাবা হয়েছে 11,95,230 জন, কিংবা ধরুন ঠাকুরদার থেকে 40 বছর কম বয়স 3,29,000, কিংবা ধরুন প্রায় 13.5 লক্ষ ভোটারের বাবা মায়ের নাম এক। কোথাও এখানে না এন্ট্রিতে গলদের ব্যাপারটাও বোঝা যাচ্ছে, এবং এই এন্ট্রিতে গলদ আজ নয়, আমি বলছি 1950 সাল থেকে, স্যার আসবো, 1950 সাল থেকে আজ অবধি এন্ট্রিতে গলদের ব্যাপারটা ভুল করতে পারবেন না। এমন অনেক জায়গায় দেখা গেছে কারো নাম SAM, তার নাম হয়ে গেছে SOM। এগুলো এন্ট্রিতে গলদ, হিউম্যান এরার। কিংবা ধরুন কেউ মারা গিয়েছে, তার নাম কাটাই হয়নি, কিংবা কেউ স্থানান্তরিত হয়েছে অন্য জায়গায়, অন্য রাজ্যে গিয়ে নাম তুলেছে, এখানে তার নাম পড়ে রয়েছে। সেন্ট্রালাইজ সিস্টেমের অভাব, এটা কংগ্রেস, তৃণমূল এবং আশা করছি আপনারাও অস্বীকার করবেন না, সিস্টেমে গলদ ছিল, আজ থেকে নয়, 1950 সাল থেকে। সেই গলদ এখনো পর্যন্ত ঠিক হয়নি। আরে ডিজিটাল ইন্ডিয়া তো হয়েছে কয়েক বছর হলো, তাও রাতারাতি চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের ঘাড়ে পয়সার হাত ধরে, তাই জন্য মানুষ পোস্ট হয়েছে। এই কম্পিউটার বাংলায় এক সময় একটা দল আসতেই দেয়নি, ডিজিটালাইজেশনের এগেনস্টে গিয়ে চূড়ান্ত প্রশ্ন করেছে। সেখানে গিয়ে আজকে ডিজিটাল ডেটা অনেক জায়গায় পাওয়াই যাচ্ছে না, এর দায়টা কে নেবে? একটা কথা স্পষ্ট করে দিই, সবাই তখন বলেছিলেন, বিজেপির অরিজিৎ বক্সি তিনিও আমার সঙ্গে এই শোতে বলেছিলেন যে দেখুন SIR এর সঙ্গে নাগরিকত্ব আইন কিংবা নাগরিকত্বের কোনো রকম সম্পর্ক নেই। প্রথম দিন থেকে একটা প্রশ্ন তুলেছিলাম, হাউ ইজ ইট পসিবল? মানে রাজনৈতিক ন্যারেটিভের জন্য অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু আপনি তো সত্যটাকে অস্বীকার করতে পারবেন না। সেই ছোটোবেলা থেকে আমরা জানি, আমরা কেন, আপনিও জানেন, যে কোনো দেশের মানুষ জানে ভোট সেই দিতে পারে যে দেশের নাগরিক। আপনার ভোটাধিকার চলে যাওয়া মানে টেকনিক্যালি আপনি ওই দেশের নাগরিক নন। এটা ইলেকশন কমিশন স্পেল আউট করে না বললেও এটাই সত্যি। তাহলে এই SIR 24 বছর পর যেটা করা হচ্ছে, সেটা কি আসলে ঝাড়াই বাছাই চলছে? ঘন্টুদা, দেখো, আম্বেদকরের সবচাইতে আদি নির্বাচনের সংস্কারের যে প্রথম স্লটটায় 16 নম্বর সেকশনটা এখনও আছে। কি আছে 16 নম্বর সেকশনে? পিপুল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট 1950-তে পরিষ্কার বলা আছে, যিনি বৈধ ভোটার তিনি বৈধ নাগরিক, অর্থাৎ উল্টোটাও, যিনি বৈধ নাগরিক তিনি বৈধ ভোটার। অর্থাৎ এই যে বৈধ নাগরিকত্বের সাথে বৈধ ভোটারের সম্পর্কটা, যার একটা পূর্ণাঙ্গ রূপও SIR। আর তুমি যেটা সাংঘাতিক প্রশ্ন করলে, আমরা সেটা বারবার বলছি যে আপনার উঠলো বাই কটক যাই, হঠাৎ আপনার মনে হলো সামনে নির্বাচন 29, একটা ভয়ানক বাইনারি ভারতবর্ষে চালু করতে হবে। সে বাইনারিটা কি? SIR-এ বলো তো, বিহারে কত শতাংশ মানুষ, সংখ্যালঘু মুসলিমের নাম কাটা গেছে, সংখ্যাগুরু হিন্দু কাটা গেছে। এই যে তত্ত্ব তালাশগুলো, একটু আগে বিজেপির মুখপাত্র যিনি বলছিলেন, পরিষ্কার বলে দিল বিরোধীরা গিয়ে কোনো অবজেকশন দেখাতে পারেনি। আরে বিরোধী অপদার্থ হলে কি ব্যাপারটা শাসকের পক্ষে যায়? না, বিহারে বিরোধী অপদার্থ, তা না হলে বিহারে SIR-এ যে ভয়ানক প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট তুলেছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করতে বসলে আমাদের মাথার থেকে পা পর্যন্ত মানে একটা গরম হাওয়া বয়ে যাবে, যে সংবিধানের সাথে কত বড় ছেলে খেলা করলে পরে SIR-এর তড়িঘড়ি SIR-এর নামে কত সাধারণ মানুষ, গরিব মানুষকে কাটা হয়েছে। বিহার পরিযায়ী শ্রমিকদের আখড়া, তুমি জানো ইলমাস, বহু লোক আছে আজকেও, এবারও সামান্য 3 মিনিটের একটা SIR ফর্ম পশ্চিমবঙ্গে করতে গিয়ে হাত পা কাঁপছে। কাউকে আমি আপনাদের জানিয়ে রাখি একটা কথা, যে কোথাও তৃণমূল কংগ্রেসের এই বুথে SIR ফর্ম ফিল আপের যে ক্যাম্পগুলো চালু করা হয়েছিল, আজকে কেউ মানুক না মানুক একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বললে তৃণমূল কংগ্রেসকে একটা ব্যাপক মাইলেজ দিয়েছে। আমি এটা শুধু সমর্থন করছি না, আমি 2002-এ যখন তৃণমূল নেত্রী বিরোধী, তখন আমি তার দেখেছি তিনি রাজনীতির কারণে, সবটাই রাজনীতির কারণে, সব কিছু রাজনীতির কারণে হলেও নির্বাচনের পশ্চিমবঙ্গের তালিকা সংস্করণে মমতা ব্যানার্জির ভূমিকা কেউ অস্বীকার করতে পারবো না, কেউ বলতে পারবো না। তিনি ভোটের জন্য করলেও, সবাই ভোটের জন্য করে, কিন্তু করেছেন। আজকে বলছি, তুমি বলো, যারা এ রাজ্যের প্রধান সংখ্যাতত্ত্বের প্রধান বিরোধী, আমি ওদের প্রধান বিরোধী মানি না, সংখ্যাতত্ত্বের ভিত্তিতে প্রধান বিরোধী,
তারা কটা ক্যাম্প করেছে, কটা মানুষকে গিয়ে ডোর টু ডোর বলেছে আপনি এইভাবে করেছে তারা ক্যাম্প করেছে, কিন্তু সেই ক্যাম্পগুলো একটু অন্যরকম ক্যাম্প, সেগুলো সিএএ ক্যাম্প। এটা কি এটার সাথে অনুসংযুক্ত? Detention camp। সেটাই তো বুঝতে পারছি। কেন Detention কেন camp। করবেন আপনি? এসআইআর এ মানুষ, আমি তো দেখছি মুসলিম সম্প্রদায় যাদের আমি একবার তারা বেশি কাছেই যাবো, দাঁড়ান। অরিজিৎ বাবু যেহেতু আমার সঙ্গে গুগল মিটে রয়েছেন এই মুহূর্তে ভার্চুয়ালি, অরিজিৎ বাবু, এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আমজনতার মাথায় ছিল, আমজনতার মুখে ছিল। আনুন একটু স্ক্রিনে আনুন অরিজিৎ বাবুকে, আমাদের মনে প্রশ্ন ছিল। তবে অরিজিৎ বাবু, তৃণমূল কংগ্রেস দুয়ারে দুয়ারে ক্যাম্প করেছে, ক্যাম্প করে অ্যাটলিস্ট ফর্মটা ফিল আপ করিয়েছে। আপনারা করলেন সিএএ ক্যাম্প, তাও আবার কোথায়? একেবারে সীমান্তবর্তী এলাকায়, মতুয়া অধ্যুষিত এলাকায়। কেন একটা ফর্ম ফিল আপ ক্যাম্প তো করতে পারতেন। কিচ্ছু করেনি। আমি জানি না যে যে তথ্য আপনার যারা পার্টির প্রবক্তা রয়েছেন তারা বলছেন, তারা কেন কোন পার্টি আসমান প্রবক্তা? থেকে এই তথ্য খুঁজে দৈনিক পেয়ে আপনাদের পেপারগুলো সামনে ধারাবাহিক পরিবেশন দেখেছি। করছেন। ভারতীয় জনতা পার্টি, শুনে নিন 1 মিনিট বলে নিন। ভারতীয় জনতা পার্টির প্রতিটা অঞ্চলে, যেটা আপনি বললেন, যেটা ওনারা বললেন সেটা অর্ধসত্য হলো, সিএএ এবং এসআইআর দুটো নিয়েই সহায়তা ক্যাম্প খুলেছে। যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে এই যে ক্যাম্পের কথা বলছেন, বিএলওরা তারা সম্পূর্ণভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল যে তারা বাড়ি বাড়ি গিয়ে এবং তিনবার ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম ফিল আপে সহযোগিতা করবে। কিন্তু সেই জায়গা থেকে বারে বারে দেখা গেছে যে শাসক দলের বিভিন্ন নেতা মন্ত্রী এবং কাউন্সিলরের চাপে পড়ে তারা কোনো এক জায়গায় বসে, কোনো এক পার্টি অফিসে বসে বা তৃণমূল নেতা চালায় এরকম কোনো ক্লাবে বসে তারা কাজটা করতে বাধ্য হয়েছেন। তাতে মানুষের জোর করে সমস্যা এই তৃণমূল নেতারা বাড়িয়েছেন, তারা বিএলওদের বহু জায়গায় মানুষের কাছে পৌঁছাতে দেননি। আমি একবার প্রদীপ্তকে আনবো। প্রদীপ্ত কি বলবেন? আপনারা মানুষের কাছে বিএলওদের পৌঁছতে দেননি? না, তাহলে তোমরা কি বসে বসে শুধুমাত্র এই কথাগুলো শুনেই গেলে, কোনো কিছু দেখাতে পারলে না? সিএনএর মতন এত বড় নেটওয়ার্ক, যারা বাংলাদেশের কোথায় লোক বসে আছে সেটা দেখিয়ে দিতে পারছে, সেটাই বলছি। আর এইখানে এটা দেখাতে পারলো না যে বিএলওদের পৌঁছাতে দিতে পারছে। রুটও দেখিয়েছি, এবার আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ রুটও দেখিয়েছে, আমি এবার ভেরিফাই, সিকিউরিটি এজেন্সি ভেরিফাইও করেছে। ক্যাম্পগুলো করার একমাত্র সমস্যাটা হচ্ছে ক্যাম্পগুলো করার একমাত্র পারপাস ছিল মানুষকে ভুল বোঝানো যে আমরা তোমাদের ভোটাধিকার রক্ষা করছি, এটা তৃণমূল বোঝাতে চেয়েছিল। আচ্ছা বেশ, তবে অরিজিৎ বাবু আমার একটা প্রশ্ন রয়েছে, এসআইআর এর সাথে সিএএ এর তো কোনো সম্পর্কই ছিল না, আপনারা হঠাৎ করে সিএএ ক্যাম্প করতে গেলেন? এসআইআর এর সাথে সিএ এর কোনো সম্পর্ক ছিল না এবং সিএ এর কোনো সম্পর্ক নেই। তাহলে করলেন কেন ক্যাম্প? রাখতে হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে, একটু ধৈর্য নিয়ে শুনুন। আমি অনলাইনে রয়েছি, পরিস্থিতির সাপেক্ষে পৌঁছাতে পারিনি আজকে, একটু শুনুন। সেটা হচ্ছে সম্পর্কটা কিছু না থাকলেও সরাসরি বিষয়টা এটা মাথায় রাখতে হবে, আমরা এমন একটা প্রদেশে থাকি যার নাম পশ্চিমবঙ্গ, যার বুকে পার্টিশনের দগদগে ক্ষত রয়েছে। ভারতবর্ষের দুটো প্রদেশ পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ, পার্টিশনের ক্ষত আজও বয়ে চলেছে। এবং ধর্মীয় কারণে আশপাশের দেশ থেকে উৎপীড়িত জনতা যদি সবচেয়ে বেশি কোনো রাজ্যে এসে থাকে সেটা পশ্চিমবঙ্গ। তাই পশ্চিমবঙ্গের সেই নাগরিক, সেই মানুষজন যাতে তাদের নাগরিকত্ব বা তাদের ভোটাধিকার বাদ না যায়, তাদের প্রতি ভারতীয় জনতা পার্টির কর্মীরা ডেডিকেটেডলি তাদের সার্ভিস দেবে এবং তাদের সিএ এর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কাজও করবে। এটা আমরা বুক ফুলিয়ে বলছি। আমরা এসআইআর এও সাহায্য করেছি, আমরা প্যারালালি সিএ ক্যাম্প করে যারা সবচেয়ে বেশি উদ্বাস্তুদের নিয়ে সবচেয়ে কড়া বক্তব্য রেখেছেন আপনার দলের নেতা, এই মুহূর্তে রাজ্যের বিরোধী দল নেতা। আপনি যে ন্যারেটিভটা এখন দিলেন, আমি জানি এটা পার্টি লাইনের ন্যারেটিভ, তবে এই পার্টি লাইনের ন্যারেটিভের একেবারে 180 ডিগ্রি দূরে দাঁড়িয়ে শুভেন্দুবাবু যেসব ন্যারেটিভ দিয়েছে আমি চালাতে চাই না, সেগুলো আপনার আজকের এই ন্যারেটিভের সঙ্গে মিলছে না। বারবার কোনো সম্প্রদায়কে দাগিয়ে দেওয়া, এত কোটি নাম বাদ যাবে, অত কোটি নাম বাদ যাবে, আমরা শুনেছি। না, আমরা তো এখনো বলছি আমরা সবচেয়ে বেশি চাই। মমতা ব্যানার্জি 2005 সালে যে কথাটা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের না বার করলে ভোট করানো সম্ভব নয়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় 1.25 কোটি বিদেশি লোক ঢুকে রয়েছে, মাননীয় সুশ্রী মমতা ব্যানার্জির এই দাবিকে সম্পূর্ণভাবে আমরা মান্যতা দিই। এবং আজকের দিনে দাঁড়িয়ে 23 বছর পরে খুব স্বাভাবিক হিসাব, যেভাবে বর্ডার ক্রস করে এপারে আসার পর তৃণমূলের শুভরঞ্জন সিংহের মতো ব্যারাকপুরের এবং বিভিন্ন অঞ্চলের
নেতারা 10,000, 15,000, 5,000-এ ভোটার কার্ড, আধার কার্ড এবং জন্ম শংসাপত্র জুটিয়ে দিয়েছে, সেই সংখ্যাটা আজকের দিনে 1.25 কোটি থেকে বেরিয়ে আমি প্রদীপ্তর কাছে যাব, কিন্তু তার আগে একবার অরিজিৎ দা আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলেছেন, রিয়েলি ভেরি নাইস। শুধু আমার একটাই প্রশ্ন, সিএএ ফর্ম ফিল আপ করা মানে তো আমি যতদূর বুঝি খুব সহজভাবে নিজেকে ডিক্লেয়ার করা যে আমি এই দেশের নাগরিক নই, তাই আমি সিএএ ফর্ম ফিল আপ করছি। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী যখন সিএএ ফর্ম ফিল আপ করেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী যখন সিএএ ফর্ম ফিল আপ করেন, আমি জানি না ওটা মিডিয়া গেমিক ছিল কিনা, কিন্তু তখন খুব স্বাভাবিকভাবে আইনসঙ্গতভাবে সাংবিধানিকভাবে তিনি ডিক্লেয়ার করছেন তিনি এদেশের নাগরিক নন। এবার আমি জানি না উনি ইলাই কোহেনের মতো কেউ কিনা, আমি শিওর অরিজিৎ দা আপনি জানেন ইলাই কোহেন কে ছিল, কিন্তু খুব অদ্ভুত লাগছে মানে নাগরিকত্ব এসআইআর এমন একজন মন্ত্রী ফিল আপ করছে সিএএ ফর্ম। বলছি আপনাকে বিষয়টা হলো যে যখন একজন মন্ত্রী সততার সাথে দাবি করেন যে আমার পূর্বপুরুষ ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এই ভারতবর্ষের মাটিতে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং আমি আইনগতভাবে ভারতবর্ষের পার্লামেন্ট যে আইন প্রণয়ন করেছিল সেই আইনকে মান্যতা দিয়ে আমি ভারতের নাগরিকত্ব নিতে চাইছি, তখন খুব ভালো কথা বলেছেন স্যার। এই সততার আগে আরেকটা সততা দরকার ছিল স্যার, সেই সততাটা হচ্ছে রেজিগনেশন ফ্রম পোস্ট, সেইং আমি ভারতের নাগরিক নই, তাই ভারতের সিভিক কনস্টিটিউশন অনুযায়ী আমি নির্বাচনে দাঁড়াতেই পারি না, ওটা অবৈধ। ঠিক। এবং তারপরে এইটা যদি আমি ভুল বলে থাকি, আমি রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইককে একবার এখানে নিয়ে আসবো। স্যার কিছু ভুল বললাম কি? একদম, আমি মূল প্রতিপাদ্যটা তুললাম সেকশন 16, তুমি বৈধ নাগরিক তাহলে বৈধ ভোটার, অর্থাৎ উল্টোটাও। তাহলে যে মানুষটি, আইনের একটা ভাষা আছে, আজকের দিন থেকে এফেক্ট হলে তুমি তার এফেক্ট যেদিন থেকে হবে সেদিন থেকে তোমার উপরে কার্যকর হবে। তুমি 10 বছর আগের থেকে মন্ত্রী, আজকে তুমি ডিক্লেয়ার করছো আমি ভারতের নাগরিক নয়, কাইন্ডলি নতুন আইনে আমাকে নাগরিকত্ব দিন, তাহলে তার টেনিওর, আগের টেনিওরগুলো বেআইনি, তাহলে সেই বেআইনি টেনিওরে তোমার শাস্তি হবে না কেন? আমি এখানেই একটা ছোট্ট বিরতি দেবো, কারণ আমার বুঝতেই পারছেন সময় খুব সংক্ষিপ্ত, ছোট্ট বিরতি হবে। আমি আপনাকে এটাও বলে রাখি যে অনেক রাজনৈতিক ন্যারেটিভ শুধু বিজেপির নয়, বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সমস্ত দল, আরজেডি, বিএসপি, সবার আম জনতাকে দেখানোর জন্য হয়। আসল সিভিক্সের সাথে কিংবা কনস্টিটিউশনের সাথে তার দূরস্থ পর্যন্ত কোনো রকম যোগাযোগ থাকে না। কিন্তু এটা মাথায় রাখবেন, গণতন্ত্রে কনস্টিটিউশন কিংবা সংবিধানটাই কিন্তু শেষ কথা, কোনো রাজনৈতিক নেতা নয়। ফিরে এলাম বিরতির পর। এসআইআরে আগামীকাল কি হবে ইলেকশন কমিশনের খসড়া প্রকাশের পর আমরা জানি না। শুধু একটাই বলবো মানুষজনকে, ভরসা রাখুন, দেশের সংবিধানের ওপর ভরসা রাখুন। এই দেশের সংবিধান কোনোদিন বৈধ ভারতীয় নাগরিকদের সঙ্গে বিচ্যুতি হতে দেবে না। প্রদীপ্ত মানো? অবশ্যই সেটা মানা উচিত এবং মানতে চাই, কিন্তু যখন দেখি এই যে 3D পলিসিটা ডিটারমিনেশনের জায়গায় ডিলিটেশন হয়ে যাচ্ছে এবং এই সোনালী বিবিকে ফেরত পাঠিয়ে দেওয়া মতন একটা ঘটনা ঘটছে এবং তাকে আনাও হচ্ছে, তখন আমাদের ভয় লাগে। শান্তনু ঠাকুর যখন 2024 সালের ফেব্রুয়ারি মাসে বলেন 7 দিনের মধ্যে সিএএ ভারতব্যাপী ইমপ্লিমেন্টেড হবে এবং তারপরে বনভোজন হয়, তারপরে অনেক মারপিট হয়, শেষমেশ উনি টিকিট পান, জেতেন। আজকে 326 নম্বর ধারা অনুযায়ী যখন আমরা বলি আমরা ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিয়েছি, তখন আমাদের কষ্ট হয় যে উনি তারপরে বলেন সিএএ ফর্ম ফিল আপ করবেন। বেশ, ঠিক আছে, খুব সংক্ষেপে ঝন্টুদা। হ্যাঁ, পরিষ্কার একটাই কথা, যে ভয়ানক বিপর্যয়ের আভাসটা আমরা পাচ্ছি, সেই বিপর্যয়ের থেকে যেন সাধারণ, দেখো আমার তোমার একটা স্ট্যাটাস, সাধারণ মানুষ মুঠে মজুর যারা দিনান্তে দিন খায়, তাদের পরিস্থিতি আমি শুরুতে বলেছিলাম যে বিভিন্ন কম্পিউটার সেন্টারে গিয়ে হাতে পায়ে ধরছে, আমার নাম করে পাওয়া যাচ্ছে না, করে দাও নামটা খুঁজে পাচ্ছে না, কারণ 23 বছর আগে কোথায় ভোট দিয়েছে, কোন বুথে। এখন তো এআইয়ের মদতে সেই নামটা অ্যালফাবেট দিয়ে বেরোনো যাচ্ছে না, পিডিএফ ফাইল সে খুঁজে পাচ্ছে না, খুঁজে না পেলে কালকে তাকে আপলোড করতে হবে। এই যে মানুষগুলোর জীবন জীবিকা যে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত, দয়া করে পলিটিক্যাল পার্টির অনেক দল আছে, বহুদলীয় ব্যবস্থা, তারা যেন এদের পাশে থাকে, যাদের নাম থাকবে না। বেশ, খুব সংক্ষেপে আমি খুব সংক্ষেপেই বলছি, নতুন একটা কলম এসছে, রিভেরিফাই লজিক্যাল ডিসিপ্লিনারি নিউ কলম এসছে একটা, হঠাৎ গতকাল প্রত্যেকটা বিএলওর কাছে। যে দেশের, যে রাষ্ট্রের নাগরিকের ওপর রাষ্ট্র ভরসা রাখতে পারে না, সেই নাগরিকরা রাষ্ট্রের ওপর ভরসা রাখবে কি? দিনে দিনে তো আমরা, ওরা রাজা আমরা প্রজা, সেই জায়গায় ফিরে যাব। আজকে এসআইআরে ডুপ্লিকেট নাম বাতিল,
এসআইআরে ডেড ভোটার নাম বাতিল হোক, এসআইআরে অ্যাবসেন্টিদের নাম বাতিল হোক, একটা স্বচ্ছ ভোটার তালিকা চাই। কিন্তু সেটা যখন কেন্দ্রীয় সরকারের মুখ হয়ে দাঁড়ায়, সাধারণ মানুষ তাতে আজকে প্যান, আধার কার্ড এই রেসে দৌড়তে দৌড়তে আজকে তথ্য প্রমাণ দিতে দিতেই সাধারণ মানুষ আজকে পরিশ্রান্ত। তাই এসআইআরের একটা স্বচ্ছ ভোটার তালিকা হোক, এটা আমরা সর্বতোভাবে চাই। তার মানে এই নয় যে 7 দিনের ব্যবধানে শুধু 8 লক্ষ নাম বাদ হয়ে চলে গেল। কলকাতার মূল কেন্দ্রগুলোতে 8.6% নাম বাদ হলো, এটা কি করে সম্ভব? এখানে এই জবাবটা দিতেই হবে। বেশ, অরিজিৎ বাবু খুব সংক্ষেপে। যারা অবৈধ ভোট কেটে যাওয়ায় সরকার এবং ক্ষমতা হারাবার ভয় কাঁপছেন, তারাই এই কুবিরের অস্ত্র বইয়ে চলেছেন। মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন, মানুষ আনন্দিত। যাদের ভোটার লিস্টে নাম থাকা উচিত নয়, বা যারা 5 বছর আগে স্বর্গপ্রাপ্তির পরেও বিকেল 4:30 পরে এসে ভোটটা দিয়ে যায়, সেটার মাধ্যমে যে সরকার তৈরি হয়, সেই সরকারের প্রতি মানুষের যে আস্থা আসতে পারে, তার থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হওয়ার পর মানুষ ভোট দিলে যে সরকার তৈরি হবে, তার প্রতি সাধারণ মানুষের আস্থা অনেক বেশি হবে। বেশ 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 বেশ, আমার সত্যি আর সময় নেই, আমাকে শেষ করতেই হবে। শুধু যাওয়ার আগে একটা ছোট পরিসংখ্যান দিয়ে যাই। 2021 সালে আমরা সবাই ভোট দিয়েছিলাম, আপনিও দিয়েছেন, আমিও দিয়েছি। 2021 সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2,69,68,281 ভোট, আর বিজেপি পেয়েছিল 2,29,05,474 ভোট। ওই অ্যাবাউট 60 to 70 লাখ ভোটের এপার ওপার ছিল। 58 লক্ষ যদি কেটে যায় এবং ওই 58 লক্ষ যদি কোনো একটি দল ধরে নেয় সেটা অন্য কোনো দলের টোটাল ভোট ছিল, তাহলে তাদের দিকে পাল্লা ভিড়তে পারে, এই এখন একটা ভাবনা থাকতে পারে। আবার এটাও ভেবে রাখুন, এটা খুব বোকা বোকা ক্যালকুলেশন, কারণ এই 58 লক্ষ ভোটার একটা দলকেই ভোট দিয়েছিল। এইটা প্রমাণ করার জায়গা কিংবা এটা খুঁজে পাওয়ার জায়গা এখনো পর্যন্ত কোনো মেশিনারির নেই। এসআইআর হোক, বৈধ ভোটার তালিকা কিংবা স্বচ্ছ ভোটার তালিকার জন্য, কিন্তু এসআইআর কোনো রাজনৈতিক দলের ফায়দার জন্য হবে, এটা ভারতের সংবিধান অ্যালাউই করে না। আর সংবিধানই শেষ কথা, কোনো দল নয়।